বাজারে কিছুটা ইলিশের দাম কমেছে। এই মাঝারি সাইজের ইলিশগুলো 700 টাকা করে কেজি। হাজবেন্ড বলল বাজারে নাকি প্রচুর পরিমাণে ইলিশ এসেছে, যদিও মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। আর বড় বড় ইলিশগুলো তো অনেক বেশি দাম, সেগুলোর দাম খুব একটা কমেনি। তো হাজবেন্ড সকাল সকাল বাজার করে দিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে রান্না করব আমার বরের পছন্দ অনুযায়ী। কাঁচা কলা কিনে দিয়ে গেছে, বলেছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল করবা। আর আমি রান্না করব হচ্ছে করলা ভাজি। যেহেতু হাজবেন্ড খেতে চেয়েছে, তাই কলা দিয়ে ইলিশ মাছ রান্নার সময় একটু সরিষা বাটা দিলে ভালো হয়। তো সরিষা বাটতে যেয়ে মনে হলো যে আরো কিছু বাটা মশলা করি, তো হেল্পিং হ্যান্ড এর কাছ থেকে একটু জিরা বাটা, শুকনা মরিচের বাটা করে নিলাম। আসলে ফ্রিজে রাখা মশলার রান্নার স্বাদ আর পাটায় বেটে সাথে সাথে টাটকা মশলায় রান্নার স্বাদ কিন্তু দুইটা দুই রকম। আসলে টাটকা মশলায় রান্না সেই স্বাদ। আমি যা যা মশলা আর সরিষা বাটা দিয়েছি সবই অল্প অল্প করে দিয়েছি, কারণ কলার ঝোলে আপনারা জানেন মশলা বেশি হলে সেটা খেতে ভালো লাগে না। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে মাছগুলো দিয়েছিলাম। মাছগুলো একটু অল্প সময় নিয়ে কষালাম, কারণ ইলিশ মাছ বেশি সময় রান্না করতে হয় না। অল্প সময় কষিয়ে ওই যে মশলাটা বেঁচে গেল ওইটাতেই কলাটা আমি কষিয়ে নিব। আর কলাটা কুটার পরে আমি একটু হলুদের আর লবণের পানিতে ডুবিয়ে রাখি, তারপর কষলে কষলে ধুয়ে নিই, তাহলে যে আয়রনটা থাকে আয়রনটা চলে যায় আর কলাটা ফ্রেশ লাগে খাওয়ার সময়। কলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়েছি, অল্প একটু পানি দিয়ে কষিয়েছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর পানিটা যখন কমে গেল তখন ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঝোলের পানিটা ফুটে উঠলেই উঠিয়ে রাখা সেই ইলিশ মাছগুলা দিব। ইলিশ মাছগুলা দিয়ে এই তো ঝোলটা কমে গেলেই নামিয়ে নিব। আর কলার ঝোল একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ কলা অনেক ঝোল টেনে নেয়। ওইদিকে ইলিশ মাছটা হতে থাক আর এইদিকে আমি করলা ভাজিটা করে নিই। প্যানে করলাটা দেওয়ার আগে আমি চেক করে নিলাম প্যানটা ভালো মতো গরম হয়েছে কিনা। আসলে তেল যদি টকবকা ফুটন্ত গরম করে নিয়ে তারপরে আপনি এই করলাটা দেন, তাহলে তিতাটা অনেকাংশে কমে যায়। যারা তিতা খেতে পছন্দ করেন না, তারা যদি করলা খেতে চান তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু তিতা অনেকটা কমে যাবে। এরপর পেঁয়াজ আর রসুন দিয়েছি একটু বেশি করে, তারপরে কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে এই তো নাড়াচাড়া করব। আর করলার রংটা যদি ঠিক রাখতে চান তাহলে অল্প আঁচে একদম ঢেকে না দিয়ে রান্না করবেন। কিন্তু আমার তো সময় ছিল না বেশি, সেই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে আমার করলার রংটা অত নষ্ট হয়নি, ভালোই আছে। চুলার আঁচে আসলে করলা ভাজিটা বেশি ভালো হয়, কারেন্টের চুলায় একটু তাপমাত্রাটা বেশি, সেই জন্য একটু পর পরে নেড়ে দিতে হবে। আর করলা ভাজি করতে করতে আমার ছেলে একটা চকলেট এনে দিল, বললো আম্মু একটা কিটক্যাট খাও। তো ওর দেখা দেখে আমিও একটা কিটক্যাট খাচ্ছিলাম। দুইটা তরকারি দুই জায়গায় দিয়েছি, কারেন্টের চুলায় করছি করলা ভাজি আর এইদিকে গ্যাসের চুলায় দিয়েছি কলার ঝোলটা। এই তো তরকারিটা আমার হয়েও গেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আজকের মতো রান্না বান্না এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।